গল্পের ১১তম পর্বতে আমরা দেখতে পাই জ্যাংও তাকে বলে, তুমি কি আসলে কথা বলতে পারো? তার কথা শুনে সে গেটটি লাগিয়ে দেয়। জ্যাংও তাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি গেটটি খোলো। তারপর তারা দুইজন পার্কিং স্পটে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার বাবাকে খুঁজতেছো? জ্যাংও তখন বলে, ২০ বছর আগে সাঙ্গা গ্রুপে কনস্ট্রাকশন সাইট যে ভেঙে গিয়েছিল, ওই দুর্ঘটনায় মধ্যে শুধু আপনার বাবাই বেঁচে গিয়েছিল। সে বলে, ওই দুর্ঘটনায় আমার বাবা ডিজেবল হয়ে গিয়েছে আর আমার বাবা ওই দুর্ঘটনার পর থেকে আর কোনো কিছু মনে নেই তার। সরি, আমি তোমাকে কোনোভাবে সহযোগিতা করতে পারতেছি না। জাংহো বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি টেল অ্যাকাউন্টিং অফিসে এভাবে বোবা হয়ে থাকেন কেন? সে তখন বলে, কফি শপে আমার মূল কাজ ছিল সিক্রেটলি সবার কথা শুনে সে কথাগুলো ভিপি হানকে রিপোর্ট করা, আর আমার দেওয়া তথ্যগুলো সে ব্যবহার করে টাকা ও পাওয়ার সে বানাচ্ছিল। ভিপি হান এর কোম্পানির ক্যাফে বানানোর মূল উদ্দেশ্য ছিল এটা যে আমার মাধ্যমে কোম্পানির সকল কর্মচারী ও অফিসারদের তথ্য সে যেন পায়। আরও সে বলে, টেল ফাউন্ডেশনের মাধ্যমে আমি গ্রাজুয়েট হতে পেরেছি। অপরদিকে নিউজে দেখাচ্ছে জিসান ব্যাংকের গ্রাহকেরা টাকা উইথড্র করার জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। জিনিয়ন অফিসে যাওয়ার পথে সে এসব দেখে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। প্রেসিডেন্ট জিন তাইসুইর কাছে ম্যানেজার এসে বলে, আর মাত্র ৩ দিন পর আমাদের কাছে গ্রাহকের টাকা দেওয়ার মতো আর টাকা আমাদের কাছে থাকবে না। এটা শুনে সে আরো অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ম্যানেজার তাকে বলে, আমাদেরকে উইথড্র লিমিট সেট করে দেওয়া উচিত, না হলে আমরা শেষ হয়ে যাব পুরো। তার ম্যানেজার আরো বলে, আমরা যেগুলো কোম্পানিতে ইনভেস্ট করেছি সেগুলো আমরা সেল করে দিই, না হলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। অপরদিকে জিনিয়ন জ্যাংহুকে কল দিয়ে বলে, আমার বাবার ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট সব থেকে নিচে নেমে গিয়েছে, এখন যে কোনো সময় এই ব্যাংক সেল হয়ে যেতে পারে। এখন আমি কি করব সেটি কোনোভাবেই বুঝতে পারতিস না। জিনিয়ন তাকে বলে, ভিপি হান যদি ব্যাংকে টেক ওভার করে ফেলে তাহলে সে যে কোনো কিছু করতে পারবে। জ্যাংহো বলে, আর কিছু সময় আছে যার মাধ্যমে সে দেশের ইকোনমি ও কোম্পানিকে নাচাতে পারবে। জিনেন আরো বলে, তোমার কাছে কি মনে হয় আমার বাবা সবকিছু জানতো? সে অনেক বছর ধরে ভিপিয়ানের সাথে কাজ করতেছে। জ্যাংও তখন বলে, তোমাকে আমি বলেছিলাম আমার বাবা মা হারিয়ে যাওয়ার পর আমাকে একজন ব্যক্তি মানুষ করেছিল, সেটা আর কেউ না, হেভিট কনস্ট্রাকশন সাইডের মালিক মিস্টার জ্যাং। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে কোম্পানি তো বন্ধ হয়ে গিয়েছে। আমি যখন অ্যাকাউন্টিং হয়ে কোম্পানিতে জয়েন করি সে কোম্পানিতে প্রথম আমি গিয়েছিলাম ভিজিট করার জন্য, আমার সবকিছু মনে আছে। জ্যাংও বলে, মিস্টার জ্যাং আমার কাছে আমার বাবার মতো ছিল, কিন্তু তাকে মার্ডার করে ফেলেছে ভিপি হান। তার প্রয়োজন ছিল হেভিট কনস্ট্রাকশন সাইডের প্যাটার্ন, যার কারণে এই অবস্থা করেছিল সে। এটাই একমাত্র আমার উদ্দেশ্য ছিল, যার কারণে আমি টেল অ্যাকাউন্টিং অফিসার হয়েছি। আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। অপরদিকে ভিপিয়ান আইএমএফ কমিশনের সাথে কথা বলতেছে। তাকে বলে, জিসান ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকের একই অবস্থা হতে পারে। একটা প্রাইভেট ইকুইটি কোম্পানি আছে যে এই ব্যাংকে নতুন ইনভেস্ট দিতে পারবে। যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে এই ব্যাপারে মিটিং করতে পারি আমরা। আপনি বোর্ড মিটিং এ সবার সাথে কথা বলতে পারেন। তার কথা শুনে আইএমএফ এর অফিসার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ভিপিয়ান যেভাবে চাচ্ছে সেভাবেই সেগুলো হচ্ছে। সে পুরো গেম চেঞ্জ করে ফেলেছে। অপরদিকে জিনিয়ন ঘুম থেকে উঠে দেখে সে অন্য কোথাও আছে, কিন্তু সে বুঝতে পারতিস না কোথায় আছে। তারপর সেখানে আসে মিজিসু। তাকে বলে, তুমি এতটাই ফ্রি যে নেশায় পুরো ঘুমিয়ে পড়েছো। আসলে তারা দুইজন ড্রিঙ্ক করার পর তার দিদির ফ্ল্যাটে জ্যাংও এনে রেখে দেয়। জিনিয়ন মিজিসুকে বলে, ৫ বছর আগে হেভিট কনস্ট্রাকশন সাইডের মতো যে ঘটনা ঘটেছিল সেম ঘটনা আবারও জিসান ব্যাংকের সাথে ঘটতে যাচ্ছে। আপনি প্লিজ আমাকে যেভাবে হোক সহযোগিতা করুন। মিজিসু বলে, আমার বাবার কোম্পানির সাথে যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন তোমার বাবা চুপচাপ বসেছিল। এখন প্রেসিডেন্ট জিন তাইসুর সব থেকে আগে প্রয়োজন তার মেয়ে না, তার একটা প্রয়োজন সব থেকে ভালো অ্যাকাউন্টিং অফিসারের। অপরদিকে মিস সি ইয়ং বলে, এইরকম দুর্ঘটনা আগে কখনো ঘটেনি, আর সবাই যদি টাকা উত্তোলন করা শুরু করে দেয় ব্যাংকে থেকে তাহলে খুব বেশি সময় নেই যে অন্য কোনো কোম্পানি ব্যাংকে অ্যাকোয়ার করে নিবে। সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। হানজু বলে, ব্যাংক লোন দিয়ে তার ইন্টারেস্টের মাধ্যমে সবারকে কোম্পানির বেতন দিয়ে থাকে, শুধু চিন্তা করে কোনো কিছু হবে না, তাই আমাদেরকে কোনো কিছু একটা করতে হবে খুব তাড়াতাড়ি। এপাশে জ্যাংহো কোনো এক ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সেই সময় চলে আসে তার দিদি ও জিনিয়ন। অসাধারণ তারা দুজন একটা এন্ট্রি নেয়, যেটা দেখে পুরো অবাক হয়ে যায় জ্যাংহো। তারপর তারা তিনজন টেল অ্যাকাউন্টিং ফার্মে প্রেসিডেন্টের কাছে আসা, তারপর তারা মিটিং এ বসে এবং সবাই সবার পরিচয় দেয়। মিজিসু প্রেসিডেন্টকে বলে, ভিপিয়ান এসকে প্রাইভেট ইকুইটির সিক্রেট ফান্ড ম্যানেজার, সেটা কি আপনি জানেন? তার কথা শুনে প্রেসিডেন্ট অনেক অবাক হয়ে যায়। জ্যাংহো প্রেসিডেন্টকে বলে সে তার 5টি গোপন কোম্পানির মাধ্যমে সে সব ফান্ড ম্যানেজ করে থাকে। মিজিসু আরও তাকে বলে, সামনে যা হতে যাচ্ছে সেটা আপনার কল্পনার বাইরে। এখন কথা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিসের। তাদের কথা শুনে প্রেসিডেন্ট পুরো অবাক হয়ে যায়। অপরদিকে অফিসে সবাই মিটিং এ বসে। হানজু সবাইকে বলে, আমাদের সব কাজ শেষ হয়ে গেলে আমরা জিসান ব্যাংকের উপর সম্পূর্ণ ফোকাস করব। এখন জিসান ব্যাংকে বাঁচাতে সবার আগে প্রয়োজন সিকিউরিটি
ডিপোজিট। মিস হেইউন বলে আমরা এখন তাহলে কোথা থেকে নতুন ইনভেস্টর বা ডিপোজিট পাবো? মনে হয় না জিসান ব্যাংকে কেউ সহযোগিতা করবে। হানজু বলে সে সময় অন্য ব্যাংক সহযোগিতা করবে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। জাঙ্গু বলে যদি জিসান ব্যাংককে বাঁচাতে হয় তাহলে অন্য ব্যাংকগুলোকে একত্রে এক জায়গায় নিয়ে আসতে হবে, কারণ এক ব্যাংক বিপদে পড়লে অপর ব্যাংকগুলো যেন এগিয়ে আসে। যেভাবে হোক আমাদেরকে অন্য ব্যাংকগুলোকে রাজি করাতে হবে। তারপর সবাই কাজে বেরিয়ে পড়ে। একজন অন্যান্য ব্যাংকে কথা বলতে থাকে। সব ব্যাংকের ম্যানেজারদের তারা বুঝাতে থাকে। মিস্টার ইয়াং যে অন্য ব্যাংকের ম্যানেজারকে বুঝাতে গেলে সে ডাইরেক্টর সিমের বন্ধু হয়, যার কারণে সে সহযোগিতা করতে চায় না। সেই সময় মিস্টার ইয়াং বলে সিমকে হত্যা করে মারা হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম, তারপরেও কি তুমি আমাকে সহযোগিতা করবে না? যে তাকে মার্ডার করেছে তার শাস্তি হোক, কথা শুনে সে রাজি হয়ে যায়। অপরদিকে জাংহু বাসায় বসে থেকে টেল অ্যাকাউন্টিং ফার্মের বড় বড় অফিসার ও অন্যান্য হেডকোয়ার্টার ব্রাঞ্চে সে ভিপি হানের সম্পর্কে সে মেল করে দেয় যেন তার ব্যাপারে অ্যাকশন তারা গ্রহণ করতে পারে। পরের দিন জাংহু জিসান ব্যাংকের প্রেসিডেন্ট জিন তাইসুর সাথে দেখা করতে যায়। সেই সময় তাকে বলে এসকে প্রাইভেট ইকুইটির ফান্ড ম্যানেজার ভিপি হান, এটার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার জানা উচিত আপনার ব্যাংকের যার সাথে যা কিছু ঘটতেছে সবকিছু করতেছে ভিপি হান। আরও তাকে বলে জিসান ব্যাংককে একোয়ার করে নিতে চায় ভিপি হান। জিনিয়ন তার বাবাকে বলে অনলাইন বিটুবি কোম্পানি থেকে শুরু করে আপনার যে পরিমাণ ব্যাংক সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়েছে সবকিছু করেছে ভিপি হান। জাঙ্গু বলে সে অনেকদিন যাবত এই প্ল্যান করতেছে আর আপনি তার প্ল্যানে প্রত্যেকবারই ফেসে গিয়েছেন, যার কারণে আপনি এখন কোনোভাবে যেন ব্যাংক আবার দাঁড়াতে না পারে তার ব্যবস্থা সে করতেছে। আপনার কাছে এখন একটি মাত্র রাস্তা খোলা আছে যেটার মাধ্যমে আপনি এখন বাঁচতে পারবেন। অপরদিকে সেক্রেটারি ও নজর সম্পূর্ণভাবে রেখেছে জাঙ্গুর উপর। তারা যা যা করতেছে সে সেগুলো গোপনে দেখতেছে যেন সে ভিপি হানকে রিপোর্ট দিতে পারে। এপাশে জাঙ্গু ক্যাফেটেরিয়ায় বোবা মেয়েকে ইশারা করলে সে ভিপি হানের কাছে কিছু একটা তথ্য লিখে দেয়। এপাশে সেক্রেটারি ও ভিপি হানকে বলে হানজু ও জাঙ্গু ও বাকি কিছু সদস্য আছে যাদের চলাফেরা এখন আমার মোটেও ঠিক লাগতেছে না। এ কথা বলে সে চলে যায়। তারপর সে কফির লেখার দিকে তাকালে সেখানে বোবা মেয়েটি বলে জাঙ্গু এখন তেমন কোনো কিছু করতিস না। পরের দিন অফিসে জাঙ্গু আসলে তার সিনিয়র অফিসার তাকে একটা পেপার দেয় আর বলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। হানজু তাকে বলে তুমি টেনশন করো না, নোটিশ আসলে 1 মাস পরে সেটা কার্যকর হয় আর ততদিন আমরা এটার প্রবলেম সমাধান করে ফেলবো। জাঙ্গু বলে আমি ঠিক আছি, এটা হবে আমি আগে থেকে জানতাম। এ পাশে মিস্টার কাং হানজুকে বলে জিসান ব্যাংকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পেয়েছো কিনা? খুব শীঘ্রই বোর্ড মিটিং হলে ভিপি হান জিসান ব্যাংককে টেক ওভার করে নিবে। সেই সময় চলে আসে মির্জিসু, তাদেরকে বলে এফএসসি কে ফুল কন্ট্রোল করতেছে ভিপি হান, তোমরা যা কিছুই করো না কেন সম্পূর্ণভাবে সাপোর্ট করবে তারা ভিপি হানকে। আরো তাদেরকে বলে ব্যাংক বাইং ও সেলিং এর মাধ্যমে সম্পূর্ণভাবে ডিসিশন নিয়ে থাকে এফএসসি, যারা ব্যাংক অফ কোরিয়ার হয়ে সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে। সেই সময় মির্জিসু তাদেরকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। পরের দিন হানজু অফিস থেকে একাশে বের হতে গেলে তার গাড়িতে উঠে পড়ে জাঙ্গু ও জিনিয়ন। তখন সে বলে তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? জাঙ্গু বলে আমরা জানি আপনি এফএসসি বোর্ড মিটিং এ যাচ্ছেন, তাই আমাদের সবার চিন্তা হচ্ছে। তারপর তারা একসাথে বের হয়ে পড়ে। অপরদিকে মির্জিসু পেন ড্রাইভ নিয়ে যাচ্ছিল এফএসসি বোর্ড মিটিং এর দিকে। সেক্রেটারি ও ভিপি হানকে ফোন দিয়ে বলে আমরা এফএসসি বোর্ড কর্মকর্তাদের সামলে নিতে পেরেছি। তারপর মির্জিসু বোর্ড মিটিং এ ঢুকে দেখে সেখানে কোনো ব্যক্তি নেই। অপরদিকে হানজু ও জাঙ্গু বোর্ড মিটিং এ পুরো ফাঁকা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। সেই সময় মিস্টার কাং ফোন দিয়ে বলে আজকে মিটিং পোস্টপোন করে দেওয়া হয়েছে, এইরকম ঘটনা প্রথমবার হয়েছে। মির্জিসু বলে আমি বোর্ড মিটিং এর কোনো ডাইরেক্টরের সাথে যোগাযোগ করতে পারতিস না, সবার নাম্বার অফ। জাঙ্গু বলে আমার কাছে মনে হয় এটা জেনে শুনে অফ করে দেওয়া হয়েছে যেন আপনি এই মিটিং উপস্থিত না হতে পারেন। হানজু বলে ভিপি হান সে আবারও আমাদের আগে চলে গেল। তারপর তারা অফিসে একসাথে মিটিং করতে থাকে। সেই সময় জিনিয়ন বলে যদি মিটিং পোস্টপোন করে দেওয়া হয় তাহলে তো ভিপি হানের এখানে ক্ষতি আছে, অনারশিপ এখানে কোনো চেঞ্জ হয়নি। ভিপি আয়ন বলেন যেহেতু মিটিং পোস্টপোন করে দেওয়া হয়েছে তাহলে কোনো এক ব্যক্তিকে এখান থেকে সরানো হচ্ছে, তার জন্যই সে লেট করতেছে। সবাই তখন বুঝতে পারে ভিপিয়ান মির্জিসুকে তার মিটিং এর আগে তার পোস্ট থেকে সরানোর চেষ্টা করতেছে যেন তার কোনো কাজে সে বাধা হয়ে দাঁড়াতে না পারে। তার কথা শুনে সবাই ওখানে অবাক হয়ে যায়। জাঙ্গু হানজুকে বলে আপনি কি দিদিকে সবকিছু বলেছেন? সে বলে এখনো আমি বলিনি। সে সময় ভিপি আয়ন তাদের দুজনকে বলে এখন ভিপি হানের সব থেকে সময়ের প্রয়োজন, তাই তোমরা দুইজন তাকে এই সময়টাই দিও না যেন সে অন্য কোনো কিছু করার আগে এখন তাকে দিতে হবে সারপ্রাইজ শেয়ার হোল্ডার মিটিং। এ পাশে এফএসসি বোর্ড মেম্বারদের সাথে ভিপি হান কথা বলে চলে গেলে সে সময় সব মেম্বারদেরকে মোবাইলে একটা ভিডিও ও মেসেজ আসে। মির্জিসু মেসেজে বলে আমি যাদেরকে পেটেন্ট দিয়েছি তার প্রমাণ শুধু এখানে আছে। অপরদিকে বোর্ড মেম্বারদেরকে সেই পেটেন্টগুলো সে দেখায়। চিপ তাকে বলে এটা কি ধরনের বেয়াদবি তুমি আমার সাথে করতেছো? সে বলে আমি তো মাত্র শুরু করেছি, আপনারা এসকে প্রাইভেট ইকুইটিকে শুরু থেকেই বায়ার বলে বিবেচনা করেছেন। চিপ তাকে বলে তোমাকে কিছু করার প্রয়োজন
নেই, কালকে স্ক্যানিং বোর্ড মিটিং এ আমরা প্রাইভেট ইকুইটিকে ভোট দিতে যাব। মিৎজিসু বলে আপনি এগেনস্ট ভোট করবেন। একথা শুনে বাকিরা অনেক অবাক হয়ে যায়। এ পাশে হানজু ও জ্যাংহো সকল ব্যাংকের ডাইরেক্টর ও ব্যাংক ম্যানেজারদের কে ডেকে নিয়ে আসে। জিসান ব্যাংকের ম্যানেজার বলে এসকে প্রাইভেট ইকুইটি ব্যাংককে অ্যাকোয়ার করে নিয়ে নিবে, তাহলে এই মিটিং এর কি প্রয়োজন আছে? এখন হানজু বলে এসকে প্রাইভেট জিসান ব্যাংককে অ্যাকোয়ার করে নিলে কালকে অন্য কোনো ব্যাংক নিবে না তার কি গ্যারান্টি আছে? এখানে থাকা আপনাদের যে কোনো ব্যাংক তাদের টার্গেট হতে পারে। অপরদিকে প্রেসিডেন্ট তাইসু প্রেস কনফারেন্সে বলে আমার চাকরি শেষের পথে চলে এসেছে। এই সময় আমাকে বিটিবি অনলাইন লোন কোম্পানি কেনার কথা বলা হয়েছে, আর এটাই একমাত্র কারণ যার কারণে জিসান ব্যাংককে এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ব্যাংকে টেক ওভার করার জন্য গত বছর ধরেই তারা প্ল্যান করতেছিল। এটাই একমাত্র উদ্দেশ্য ছিল এসকে প্রাইভেট ইকুইটির। ওনারা জেনে শুনে এরকম পরিস্থিতি তৈরি করেছে, আর এসব হয়েছে সাবধান আমাদের না হওয়ার কারণে। তার জন্য সে দেশবাসীর কাছে ক্ষমা চায়। অপরদিকে এফএসসির সকল মেম্বাররা বোর্ড মিটিং এ চলে আসে। এপাশে সেক্রেটারি ও ভিপি হানকে এসে বলে এখন এফএসসি স্ক্রিনিং বোর্ড মিটিং হচ্ছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। সেই মিটিং এ মিস জিসু বলে এসকে প্রাইভেট ইকুইটি অন্যান্য কোম্পানির সকল তথ্য তারা নিজেদের কাছে রাখে। যে কোনো কোম্পানিকে সে বাইং ও সেলিং করে থাকে। এটা কর্পোরেট হান্টার পর্যন্ত যাচ্ছে, আর এসব যত তথ্য ছড়াচ্ছে সবগুলি সত্য। এটা শুনে মিটিং এ থাকা সব ব্যক্তিরা অবাক হয়ে যায়। আসলে মিস জিসু এসকে প্রাইভেট ইকুইটির উপর সম্পূর্ণভাবে দোষ চাপিয়ে দিচ্ছেন যেন এই কোম্পানি গভর্নমেন্টের কাছে পুরো ফেসে যায়। তিনি আরো বলেন জিসান ব্যাংককে কেনার পরে আমরা আরো এই ধরনের কাজ করতে থাকবো, যেটা তার মুখ থেকে শোনার পর মিটিং এ থাকা সকল মেম্বাররা অনেক অবাক হয়ে যায়। সেই সময় সেই মিটিং এ চলে আসে ভিপি হান। সেই সময় চিফ ঘোষণা করে এসকে প্রাইভেট ইকুইটি জিসান ব্যাংকে শেয়ার হোল্ডার হওয়ার জন্য তারা ফিট নয়। এটা বলে ফাইল পুরোপুরি ক্লোজ করে দেয়। এই কথাগুলো শোনার পর ভিপি হান সবার দিকে এক নজরে তাকিয়ে থাকে। মিটিং এর বাইরে এসে ভিপি হান মির্জিসুকে থ্রেট দিয়ে বলে তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমারই অনেক বেশি ক্ষতি হবে। সে বলে আমি এতদূর এসেছি এসব সব কথা ভেবে। ভিপি হান আরো তাকে বলে তুমি যত চেষ্টা করো না কেন শেষে আমি খেলাটি জিতবো, আর জিসান ব্যাংককে আমি আমার নিজে করেই ছাড়বো। হানজু তার বাবাকে বলে আর কোনো মেজর শেয়ার হোল্ডার স্ক্রিনিং মিটিং আর হবে না। এখন জিসান ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটি 8.4% বেড়ে গিয়েছে। এই ব্যাংক আর কখনো সেলিং হবে না। এটি দেখে সে আরো বেশি আশ্চর্য হয়ে যায়। তখন আমরা দেখতে পাই হানজু যে সকল ব্যাংকের ডাইরেক্টর ও ম্যানেজারের সাথে মিটিং করেছিল সেখানে সে সকল ব্যাংকের জন্য একটা ইউনিয়ন তৈরি করেছিল। 5 কমার্শিয়াল ব্যাংকের জন্য একটা ইউনিয়ন তিনি তৈরি করেছিল, যেটার মাধ্যমে কোনো ব্যাংক বিপদে পড়লে অপর ব্যাংক তাকে সহযোগিতা করবে। আর এই ইউনিয়নের মাধ্যমে কোনো ব্যাংক কখনোই ক্ষতিগ্রস্ত শিকার হবে না। আর এই ইউনিয়নের কারণে বাকি 4টি ব্যাংক মিলে জিসান ব্যাংককে বাঁচানোর জন্য তারা তাদের ব্যাংক থেকে অর্থ সেখানে পাঠায়, যার কারণে ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট স্টেটমেন্ট পুরো চেঞ্জ হয়ে যায়। এটি দেখে ভিপিয়ান পুরোই অবাক হয়ে যায়। তারপর তারা দুজন ওখান থেকে চলে যায়। এপাশে ভিপিয়ানের পুরো মাথা গরম হয়ে যায়, কারণ তার প্রত্যেকটা প্ল্যান ফেল হয়ে গিয়েছে এবং শেয়ার নষ্ট হয়ে গিয়েছে অনেকগুলো। তাদের এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল অ্যাকাউন্টিং ফার্মের প্রেসিডেন্ট মিস জিসুকে। অপরদিকে জিসান ব্যাংককে বাঁচানোর জন্য সবাই মিলে সেলিব্রেশন করতে থাকে, আর তারা সবাই অনেক ড্রিঙ্ক করতে থাকে। তার ফ্রেন্ড দাদিমাকে বলে ওখানে লম্বা ও সুন্দর দেখতে মেয়েটি কি আপনি দেখতেছেন? দাদিমা বলে হ্যাঁ, যে অ্যাকাউন্টিং গোলাপি ড্রেস পরে আছে এবং তার লম্বা চুল, এটাই হলো সেই মেয়ে যাকে জ্যাংহো পছন্দ করে। তার কথা শুনে দাদিমা চিৎকার দিয়ে বলে আমার জ্যাংহো কাউকে পছন্দ করে? বাকিরা সবাই তখন অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে দাদিমার দিকে। সেখানে থাকা সব অ্যাকাউন্টিং অফিসাররা জেনে যায় জ্যাংহো জিয়ন তারা দুজন রিলেশনশিপে আছে, আর সবাই তখন অনেক বেশি হাসতে থাকে। অপরদিকে জ্যাংহো হানজুকে ফোন দিয়ে বলে এখানে এসে আপনার কথা সব থেকে বেশি আমার মনে পড়তেছে। হানজু তাকে বলে আমার কথা কেন তোমার মনে পড়বে? যে তোমার সাথে আছে তার সাথে তুমি সময় দাও। আরো তাকে বলে তোমরা দুইজন অনেক বেশি মজা করো। সে সময় জিনুন এসে বলে চলো না আমরা একসাথে একটা সেলফি নেই। তারপর তারা দুজন সেলফি নিতে থাকে। অপরদিকে মিস সেইয়ন বলে তারা দুজন কত লাকি, কাজের ফাঁকে তারা অনেক পিকনিকের মতো ঘুরে আসতে পারবে। হানজু তার কথা শুনে বলে তোমরা তাহলে ওখানে চলে যাও। এই কথা শুনে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সেখানে পিকনিকের জন্য সবাই চলে আসে। হানজুকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে বলেছিল সেখানে আসবে না। তারপর সে সামনে যেতে লাগলে সে জায়গায় চলে আসে মিৎজিসু। সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। সে সময় মিৎজিসু হানজুকে বলে এসকে প্রাইভেট ইকুইটি অনেক বেশি ইললিগাল কাজ করে ফেলেছে, আর কিছু কাজের সাথে আমিও যুক্ত ছিলাম, তাই আমারও উপরও ইনভেস্টিগেশন হতে পারে, আর আমি তখন যা যা করেছি সবকিছু বলে দিব। তারপর হানজু জ্যাংহুকে বলে তোমার দিদি প্রসিকিউটরের কাছে কনফারেন্স করতে
যাচ্ছে। সে যা যা করেছে তার জন্য সে শাস্তি ভোগ করতে চায়। এটা একমাত্র রাস্তা যেটার মাধ্যমে ভিপি হানকে তার শাস্তি দেওয়া যাবে। সে বলে আমার দিদি ছোটবেলা থেকে এরকম। তারপর সে অফিসে এসে ভিপি হানের বিরুদ্ধে যত প্রুফ আছে সবগুলো একত্রিত করতে থাকে। হানজো সে সময় বলে মানুষকে না খুঁজে তুমি টাকাকে খোঁজো, টাকা যেখানে গিয়েছে মানুষ সেখানেই আছে। জাঙ্গো বলে আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা আপনার সাহায্য ছাড়া কখনোই সম্ভব না। আপনি কি আসলে আপনার বাবাকে শাস্তি দিতে চান? হানজো বলে সে আমার পিতা, এই জন্যই তাকে তার অপকর্মের শাস্তি তাকে ভোগ করতে হবে। এপাশে জ্যাংও প্রেস রিপোর্টার ও মিস্টার জ্যাং এর ডেড বডি পোস্টমর্টম করেছিল সেই ব্যক্তির কাছে যায়। তাকে বলে আমি হেভিট কনস্ট্রাকশন সাইডের মালিকের ছেলে, আপনি ভিপি হানের কথা মোতাবেক এডএফসি রিপোর্ট বদলিয়েছেন। আমার সবকিছু জানা দরকার ছিল দেখে আমি একজন অ্যাকাউন্টিং হয়েছি, আর আমি এই পর্যন্ত এসেছি আপনি যে ভুল করেছেন সেটা বদলানোর জন্য। এটাই আপনার লাস্ট সুযোগ। তারপর সে প্রেসিডেন্টের কাছে যায়। তুমি যে হেডকোয়ার্টারে মেল করেছো সেটা রিপ্লে চলে এসেছে। এখন তারা টেল কোম্পানির স্টেটমেন্ট জানতে চাচ্ছে, সেটা না দিলে আমার কাছ থেকে সম্পূর্ণ রাইস তারা ছিনিয়ে নিবে। জাঙ্গো প্রেসিডেন্টকে বলে তারা যা চাই সব আপনি দিয়ে দেন। আমি একজন টেল অ্যাকাউন্টিং এর অফিসার, এটা আমার দায়িত্ব। দুর্ঘটনা হওয়ার আগে ভিপিয়ানকে আমাকে আটকাতে হবে। তার কথা শুনে প্রেসিডেন্ট অনেক ইমপ্রেস হয়ে যায়। অপরদিকে মিডিয়া বোবা মেয়েটির ইন্টারভিউ নিচ্ছিল। সেই সময় সে বলে আমি কোনো বোবা বা কানে শুনতে পাই না, এরকমটা নয়। আমাকে ভিপি হান যেভাবে অর্ডার দিয়েছিল সেভাবে আমি কাজ করেছি। আমি অফিসের সকল কর্মচারীদের তথ্য ভিপি হানকে পৌঁছে দিতাম। সারা দেশে নিউজটি ভাইরাল হয়ে যায় ভিপি হানের ঘটনাগুলো। অপরদিকে জ্যাংও প্রসিকিউটরকে ভিপি হানের আজ পর্যন্ত যা করেছে সকল তথ্য তাদেরকে হ্যান্ড ওভার করে দেয়। একটা প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে সে কিভাবে ফান্ড ও মানি লন্ডারিং করে থাকে। আর এ পাশে এমার্জেন্সি পার্টনার মিটিং বসানো হয় টেল অ্যাকাউন্টিং ফর্মে। ভিপি আয়ন বলে এখন পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে সবগুলো ভিপি হানের মাধ্যমে ঘটেছে, তাই আমার প্রপোজাল অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট থেকে ভিপি হানকে তার পোস্ট থেকে তাকে ডিসমিস করে দেওয়া হয় যেন। প্রেসিডেন্ট আরো সবাইকে বলে অন্য আরেকটি মিটিং না করে আজকে এখনই আমাদের ফাইনাল ডিসিশন নিব। এ পাশে ভিপি হান একা সে ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই তাকে টেল অ্যাকাউন্টিং ফার্ম থেকে বের করে দেওয়া হয়েছে। এ পাশে প্রসিকিউটর মিজিসুকে বলে এটা কি সত্যি জিসান ব্যাংককে একোয়ার করে নেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল অন্যান্য কোম্পানিকে সে অনেক পরিমাণ ঘুষ তিনি দিয়েছিলেন? সে বলে হ্যাঁ। মিজিসু বলে আমি ঘুষ নিজে তার কাছে পৌঁছে দিয়েছি। কত পরিমাণ ঘুষ চলে গেছে সেটার রেকর্ড আমার কাছে একমাত্র আছে। অপরদিকে প্রসিকিউটর মিস্টার ইয়াংজেকে প্রশ্ন করে কে ডাইরেক্টর সিমকে হত্যা করেছে। সে বলে ডাইরেক্টর সিমের সাথে আমাকেও জ্বালিয়ে মারার আদেশ দিয়েছিল ভিপি হান। এপাশে ভিপি হানের নিউজের কারণে অফিসের সবাই একজন অপরজনের সাথে কথাবার্তা বলতেছিল। তারপর আমরা দেখতে পাই প্রসিকিউটর জিজ্ঞাসাবাদ করতেছে ভিপি হানকে। তাকে বলে আপনি এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে শুরু করে হেভিট কনস্ট্রাকশন সাইট, জিসান ব্যাংক ও ডাইরেক্টর সিমকে হত্যা করেছেন, তাই ফরেন ট্রানজাকশন অ্যাক্টের মতে ভায়োলেশন ও অ্যাকাউন্টিং ফ্রড করেছেন। এত অপরাধ যে আপনি করেছেন তার জন্য আপনার অনেকদিন পর্যন্ত শাস্তি ভোগ হতে পারে। ভিপি হান তাকে বলে যতগুলো অপরাধের কথা আপনি বললেন একটাও কি আপনি প্রমাণ করতে পারবেন? প্রসিকিউটর বলে আমি তো ভুলে গিয়েছিলাম 30 বছরের অভিজ্ঞ অ্যাকাউন্টিং অফিসারের সাথে আমি কথা বলতেছি যে তার প্রত্যেকটা অপরাধ লুকাতে সম্পূর্ণভাবে সক্ষম। এই জন্যই আমি আপনার ছেলের কাছ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা নিয়েছি। তার মুখ থেকে কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। প্রসিকিউটর রুম থেকে চলে গেলে ভিপি হান একা সবগুলো স্টেটমেন্ট দেখতে থাকে আর সে হতবাক হতে থাকে। অপরদিকে ভিপি হানকে অ্যারেস্ট করে জেলখানায় ভিতরে ঢোকানো হচ্ছে। কোর্ট তার ব্যাপারে সবকিছু প্রমাণ পাওয়ার কারণে 10 বছরের জেল তাকে দেয়। আর জেলের ভিতরে এসে সে হাসতে থাকে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।